আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। দ্বিতীয় ক্লাস হবে, তবে আমরা গতকালের ভিডিওটাকে যেভাবে অনলাইনে আপডেট করেছি সেখানে আহ, শেষের ক্লাসটাকে দ্বিতীয় পার্ট হিসেবে দেখানো হয়েছে। তো সেই হিসাবে আমি যেহেতু এই ভিডিওটা অবশ্যই অনলাইনে থাকবে, এজন্য এই ভিডিওটা 3 নম্বর ভিডিও হিসেবে আমরা এখন বলতেছি। তো আমরা যেটা শিখতেছিলাম তা হচ্ছে ডাটা এন্ট্রি শেখার জন্য আমাদের আসলে কি কি বিষয় জানার দরকার হয়, সেই বিষয়ে কথা বলার জন্য কিন্তু আমাদের এই ক্লাস, প্রথম দিকের ক্লাসগুলো। তো ঠিক আছে, আমরা শুরু করতেছি। আজকে আমরা গতকাল আমরা শিখেছিলাম মাইক্রোসফট অফিসের যে কাজগুলো আমাদের জানা লাগবে সেগুলো সম্পর্কে। আর আজকে আমরা শিখবো এমএস এক্সেল, মানে হিসাব নিকাশ বা বড় ধরনের লিস্ট তৈরি করার জন্য যে সফটওয়্যারটা আমাদের প্রয়োজন হয়, স্প্রেডশিট, সেটাই আমরা আজকে শিখবো। তো শুরু করতেছি, আশা করতেছি সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, কারণ আসলে সারাদিনের অনেক ব্যস্ততার মাঝে আপনারা কষ্ট করে এই গরমের সময়ে এই ক্লাসটা করার জন্য বসে আছেন, এবং আমিও সারাদিন হাজারো সমস্যা এড়ানোর পরে আপনাদের সামনে একটু কিছু কথা বলার জন্য, একটু শেখানোর জন্য আমি চলে এসেছি। তো সবাইকে স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা শিখবো মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ। প্রথমে আমি একটু বলে নিই যে মাইক্রোসফট অফিস এক্সেলটা আসলে কি ধরনের কাজ করে থাকে। আমরা আমাদের অফিস, আমাদের ব্যবসায়ের জন্য বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি করে থাকি, তথ্য সংরক্ষণ করি। সেখানে হিসাব কিতাবের অনেক বিষয় আছে, যোগ বিয়োগ গুণ ভাগ। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই এক্সেল নামের সফটওয়্যারটা ব্যবহার করে আমাদের হিসাবগুলো করতে পারবো, কারণ এক্সেল নামের সফটওয়্যারের ভিতরেই সহজে ডাটা এন্ট্রি করার জন্য অনেকগুলো ঘর তৈরি করা থাকে। ঠিক আছে। তো এক্সেল শুরু করার আগে আমি গতকাল যে ক্লাসে আমরা টেবিল সম্পর্কে যে বিষয়টা জেনেছিলাম সেটা একটু আরেকবার দেখে নেব। তো সেটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে পেইন্ট নামের যে ড্রয়িং সফটওয়্যার আছে সেটা ওপেন করে নিচ্ছি। তো আমি যদি বলি এখানে একটা দাগ, এখানে মানে চারকোনা দাগ দিয়ে আমরা যেটা তৈরি করেছি এটা শুধুমাত্র একটা ঘর বলা যেতে পারে, শুধু একটা চারকোনা ঘর। এটাকে এখন আমরা টেবিল বলতে পারছি না। তো যদি আমি এটাকে উপরের দিক থেকে নিচের দিকের বরাবর এরকম দাগ দিয়েছি, তাহলে এখন কিন্তু এটা দুইটা ভাগ হলো পাশাপাশি। আমি যদি আরেকটা দাগ দেই তাহলে এখন দুইটা দাগ দেওয়ার ফলে মোট তিনটা ভাগ হলো। যদি আমি এখানে আরেকটা দাগ দেই তাহলে এখন চারটা, আরেকটা দাগ দিলাম এখন পাঁচটা। আমরা যদি একটু মার্ক করে বোঝার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা একটু কালার করে দিলাম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই যে একটা চারকোনা ঘরকে আমরা দাগ দিয়ে উপর থেকে নিচের দিক বরাবর পাঁচটা ভাগ করে ফেলেছি। এর এক একটা ভাগকে বলা হয় এক একটা কলাম। আমি যদি এটাকে একটু বোঝানোর সুবিধাতে একটু লিখে দিতাম, তাহলে ধরেন আমি এখানে এই পেন্সিল দিয়ে লিখে দিলাম যে এটা হচ্ছে, নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে সি, এটা ডি, এটা হচ্ছে ই। তার মানে এখানে মোট পাঁচটা কলম আছে। প্রথম কলমটার নাম হচ্ছে এ, শেষের কলমটার নাম হচ্ছে ই, এর পরে যে কলম আছে তার নাম বি। আশা করতেছি এতটুকুতেই বুঝতে পারবো। তো এখন এইগুলো এক একটা কলাম হলো। আমরা যদি এগুলোকে এই এই বরাবর, মানে ডান থেকে বাম বরাবর আমরা এরকম করে দাগ দিতাম, তাহলে এটা কিন্তু আড়াআড়ি ভাবে দুইটা ভাগ করা হয়েছে। আমি যদি আরেকটা ভাগ করে দিই এরকম করে, তাহলে আমরা আরেকটা ভাগ করেছি। তো এখন যদি আড়াআড়ি ভাবে আমরা দেখি, এখন আর লম্বা ভাবে না দেখে যদি আড়ে দেখতাম, কি কি করে দেখা যেতে পারে? তো আমরা একটু কালার দিয়ে এটা বোঝার চেষ্টা করি যে এইটা, 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 এই পুরোটাই মিলে আমরা যদি একটু নাম দিই, তো এটার নাম হচ্ছে ওয়ান। এটা হচ্ছে ওয়ান। ঠিক আছে। এই পুরোটাই মিলে এইটুকু মানে ওয়ান না,
এই ঘর, পাশের ঘর, তার পাশের ঘর, তার পাশের ঘর, তার পাশের ঘর, আর এখানে আরো থাকলে সেটাও। এই টোটালটা মিলিয়ে মাত্র একটা রো। উপর থেকে নিচের দিকে যেগুলো থাকে ওইরকম ভাগকে বলা হয় এক একটা কলাম, এবং পাশাপাশি তলায় 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 যে ভাগগুলো আমরা পাই এগুলো এক একটা রো। সো এখানে এটা হচ্ছে দ্বিতীয়তম রো, এটা হচ্ছে তৃতীয়তম রো। আর এর মাঝখানে যেগুলো আছে ছোট ছোট ঘর দেখাচ্ছে যেরকম, এগুলো এক একটা সেল। এই মাঝখানের গুলো এক একটা সেল। সেল মানে ঘর। তো এখন আমি যদি একটা বিষয় একটু বলি, যদি কাউকে বলতাম যে এই ঘরটার একটা নাম আছে, নামটা সি কলামে সোজাসুজি যেহেতু পড়েছে, এই ঘরটার কথা আমরা বলতেছি, তো এই ঘরটা যেহেতু সির সোজাসুজি পড়েছে, সেজন্য আমরা এটার নাম দিতে পারি সি। আর কলাম রো সোজাসুজি পড়েছে টুতে, তাহলে এটার নাম হচ্ছে টু। সব মিলে এই ঘরটার নাম হলো, এই সেলটার নাম হলো সি2। এখন আমরা যদি বলি যে এই ঘরটার নাম কি, এটা যেহেতু এ কলাম, সো এটা এ কলামের এ, আর টু রোর টু, সো এই ঘরটার নাম বা সেলটার নাম আছে এ2। আমরা যদি এটাকে দেখতাম, এটা হচ্ছে ই কলাম এবং টুর সোজাসুজি রো, যেহেতু 2 নম্বর রো, সো এই ঘরটার নাম, সেলটা হচ্ছে নাম হবে কি ই2। আমরা আশা করতেছি বিষয়টা বোঝা গেছে। তার মানে এক্সেলও কলামের উপরে এ বি সি ডি এরকম করে মার্ক করে দেওয়া আছে। আবার বাম দিকে নিচে নিচে 1 2 3 4 করে রো বানানো আছে। আর সেখানে রো আর কলামের কারণে ছোট ছোট ঘরগুলো এরকম তৈরি হয়ে আছে। এই ছোট ছোট ঘরগুলো আছে এক একটা সেল, এবং সেই সেলগুলোর একটা নামকরণ তৈরি করা হয় হিসাবের জন্য, সূত্র বসানোর জন্য। সেইগুলো কলাম এবং রোর সমন্বয়ে তৈরি। যেমন সর্বশেষ যদি বলি এই ঘরটার নাম কি, এই ঘরটা মানে আমি এই যে দেখাচ্ছি, এই যে, ঠিক আছে, এই ঘরটা হচ্ছে বি কলাম, এটা হচ্ছে বি কলাম, এই যে বি কলামের এই যে থ্রি আছে, থ্রি, 3 নম্বর রোর সোজা পড়েছে, তাই এই ঘরটার একটা নাম হচ্ছে বি3। তাহলে আমরা এখন এটা কাটি এবং মাইক্রোসফট অফিস এক্সেলটা আমরা এখন ওপেন করি। মাইক্রোসফট অফিস এক্সেল নিয়ে একটু সুন্দর করে কথা বলবো। আমরা এই সার্চের ঘরে যদি লিখি এক্সেল, তাহলে এই এক্সেলের সফটওয়্যারটা আমরা পেয়ে যাব। আমার যদিও 2007-এর ভার্সনটা এখন অন করা আছে, ইনস্টল করা আছে, তাহলে আমরা এটাই খুঁজে পাচ্ছি। আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে হয়তো 2016, 19, 21 এগুলো থাকতে পারে, যেটাই পাবেন ওপেন করে নিন জাস্ট ডবল ক্লিক করে। তো এখনই ওপেন হবে এটা, মাইক্রোসফট অফিস এক্সেল 2007 সফটওয়্যারটার নাম আমরা সবাই মনে রাখবো। কারো কম্পিউটার যদি অফিসের সফটওয়্যারটা দেওয়া থাকে, মানে ওয়ার্ডের সফটওয়্যার যার থাকে তার কিন্তু এক্সেলও থাকে। ওয়ার্ড এক্সেল আছে মানে তার পাওয়ার পয়েন্টও থাকে, এটা আমরা মনে রাখবো। এটা একটা প্যাকেজ সফটওয়্যার। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই উপরে এই যে এ লেখা আছে, পাশে বি লেখা আছে, তার পাশে সি লেখা আছে, এরকম করে কিন্তু সবগুলো লেখা আছে। আমরা যদি একটু জুম করেও দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি যে বাম দিকে, এখানে এখানে আছে 1, বাম দিকে এখানে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এরকম ভাবে রো গুলো তলায় তলায় সাজানো আছে, ঠিক আছে। এবং ছোট ছোট যে ঘরগুলো আছে, ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলো এক একটা সেল, ছোট ঘরগুলো এক একটা সেল। তো আমরা যেরকম একটু আগে পেইন্টের সাহায্যে একটু বোঝার চেষ্টা করেছি, কলাম আর রোর কারণে প্রতিটা ঘরের বা সেলের একটা করে নাম হয়। সেই নামটা আমরা এখন একটু বুঝে নিতে পারলেই ডাটা এন্ট্রি করার জন্য যেটুকু প্রয়োজন, তাছাড়া আরো বেশি শেখা আমাদের হয়ে যাবে। মানে আমরা চাইলে অফিসেও এই কাজগুলো করতে পারি। সেইভাবে আজকে ক্লাসটা সাজানো। তো আমরা যদি এইখানটায় ক্লিক করি, এই যে ঘরটায় আসি, আমরা দেখতে পাচ্ছি যে ঘরটায় আসি, এইখানে যে ঘরটায় আসি ধরেন, এই ঘরটা আছে বি কলামের সোজাসুজি পড়েছে এইটা, এবং ঠিক এই ঘরটা আছে 4-এর সোজাসুজি পড়েছে। তাহলে এই ঘরটার নাম হচ্ছে বি4। আমরা যেমনটা দেখতে পাচ্ছি উপরে এইখানে এই ঘরের মধ্যে লেখা থাকে এইখানটায়। আমরা যদি এখন অন্য কোনো ঘরে ক্লিক করি, যেমন এটাতে ক্লিক করি, যেটা হচ্ছে ই3, যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে ডি8, আমরা যদি এখানে ক্লিক করি সি5, এইভাবে কিন্তু আমাদের
সব সেলের নামকরণ হয়েছে কলাম এবং রোর সমন্বয়ে। আচ্ছা, তো এখন আমরা এখানে কিছু লিখি, কারণ লিখলে কিন্তু লেখা উঠবে। এবং এই যে এ বি সি ডি এগুলো কলাম, তো এই কলামের শেষের দিকে মাউসটা ধরার জায়গা আছে, এটা চেপে ধরে এরকম বড় করলে কলামটার সাইজ বড় হবে। আবার নিচে 1 2 3 4 এগুলো রো, সো ধরেন 1 আর 2, এই 1-এর রোটাকে আপনি একটু হাইটে বড় করবেন, তাহলে 1-এর তলায় এই যে 1 2-র যে জয়েন পয়েন্ট আছে, এইখান থেকে এরকম টেনে বড় করলে আপনার এই রোটা বড় হয়ে গেল। যেমন ডি আর ই, এই ডিটা বড় করবেন, তাহলে ইর শেষে যেই কিন্তু বড় করলে ই বড় হবে। এটা আবার কইলেন না, ডি আর ইর ডিটার এই পাশের জায়গাটা ধরে কলামের এই যে যেটা ডিভাইডেড জায়গা কলাম, ওইটার চেপে ধরে সরাই নিয়ে গেলাম, মানে এটা বড় হলো। আবার কন্ট্রোল জেড দিলে এগুলো আবার ছোট হতে থাকে। ঠিক আছে, তো আশা করতেছি আমরা আজকের ক্লাসটা একেবারে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনবো, কারণ এটা হলো আমাদের এক্সেলের এমন একটা ক্লাস হতে যাচ্ছে যেটা অল্প কথায় পুরা কাজটা আমরা পারবো এরকম টাইপের। তো আমরা একটা ছোট সিলেবাস করে রেখেছি সামনে, সেটা একটু ভিজিট করে আসি। আমরা কিন্তু প্রথমে কথা বলেছি এক্সেল নিয়ে। এক্সেল হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে অনেকগুলো কলাম রো সেল আছে, এবং সেখানে বড় বড় তালিকা এবং হচ্ছে বিভিন্ন হিসাবের কাজ করা হয়। তো আমরা যখন বাইরের কোনো কাজ জমা দেবো, মানে তথ্য এন্ট্রি করে, সেটা এক্সেলে জমা দিতে পারি। এবং এক্সেলের একটা অনলাইনের ভার্সন আছে, সেটা হচ্ছে গুগল শিট, সেটাতেও আমরা এই একই ধরনের কাজ করতে পারবো। আমরা যারা অফলাইনের এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবো, আমরা অনলাইনে ওই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবো, কারণ দুইটাই সেম টাইপের। সো আমরা শিখেছি এক্সেল কি পরিচিতি আমরা এখন জানি। এরপরে কলাম আছে, ওই যে বললাম যে এ বি সি ডি এরকম লম্বা লম্বা যত দূর পর্যন্ত একটা ঘর যাবে একটাই কলাম হবে। এই ডির প্রথমটাই প্রথম মানে একটা সেল, এটা কিন্তু কলাম না, এই টোটালটা মিলাই একটা মাত্র কলাম। আর এই যে থ্রি মানে এই ছোট একটা ঘর কিন্তু একটা রো না, টোটাল থ্রি মানে এখানে অনেকগুলো সেল আছে, টোটাল ওই সোজাসুজি যতগুলো সেল থাকবে সবগুলো মিলিয়ে একটি মাত্র রো। তো আমরা তাহলে কি করেছি, আমরা এইখানে কলাম কি জানলাম, আমরা রো কি সেটাও জানলাম, এবং কলাম আর রোর ভিতরে যে ছোট ছোট ঘরগুলো তৈরি হয়ে গেছে সেই সেলগুলো আমরা এখন চিনি। এখন আমরা ফাংশন বার আর অ্যাড্রেস বার সম্পর্কে জানবো। তো ফাংশন বার হচ্ছে উপরে এইখানটায়, হুম, উপরে এইখানটায় এই যে এফএক্স লেখা আছে এখানে, মানে ফর্মুলা বার, এটার নাম হচ্ছে ফর্মুলা বার। আমরা কোনো ঘরের ভিতরে যদি কোনো সূত্র লিখি বা কোনো নাম্বার বা কোনো টেক্সট লিখি, তাহলে সেই লেখাটা আমার এই উপরের বারে এখানে দেখা যাবে। আমরা যে ঘরে থাকবো সেই ঘরের লেখাটা উপরে এইখানে লেখা যায়, দেখা যায়, লিখলে সেটা হচ্ছে ফর্মুলা বার। আর এই দিকে কোন সেলে আছে সেই সেলের একটা নাম দেখায়, এটা হচ্ছে অ্যাড্রেস বার। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমাদের সিলেবাসের পরে কি আছে, কলাম বা রো ছোট অথবা বড় করা। চাইলে কোনো একটা কলাম বা রো ডিলিট করে দেয়া, শীট তৈরি করা আছে, সেই শীট বা লিস্টের ভিতরে নতুন করে একটা রো বা কলাম নিয়ে আসা, এবং ফাইনালি একটা শীট বা এক্সেলের ওয়ার্কটা বা প্রজেক্টটাকে সেভ করা, এইগুলো আমরা দেখবো। সো আমরা কলাম ছোট বড় করা অলরেডি আমরা শিখেছি, যে এবিসিডি যেহেতু কলাম টানলে বড় হয়, আবার টানলে এটা ছোট হয়, রো গুলো এরকম টানলে বড় হয়, আবার এটা টানলে ছোট হয়, উপর নিচে করে ছোট বড় করতে হয়। আর আমরা যদি এখানে কিছু লিখি, যেমন এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, পরের ঘরে ট্যাব দিচ্ছি, কিন্তু ট্যাব দিয়ে আমরা গেলাম এখানে নেম লিখলাম, তারপরে মোবাইল নাম্বার লিখলাম। তার মানে এখানে প্রথম মানে এ কলামে সিরিয়াল নাম্বারের কথা লেখা আছে, বি কলামে নেম কথাটা লেখা আছে, সি কলামে মোবাইল নাম্বার কথা লেখা আছে, এবং এই লেখাগুলো কিন্তু আসলে 2 নাম্বার রোতে লেখা আছে। এখন আমরা এটা ছোট বড় তো করতেই পারবো, এরকম করে ছোট বড় আমরা করতেই পারবো। চাইলে এর ভিতরে আমরা এখানে নাম্বার লিখতে পারি 1 বা 2, যা একটা আমরা লিখি আপাতত। নেমটা আমরা লিখলাম সাইফুল, নিচে লিখলাম আমাদের স্যার ইমরান। ঠিক আছে, মোবাইল নাম্বার আপাতত বসানোর সুবিধার্থে কিছুটা লিখলাম, কিছু একটা লিখলাম। দেখেন আমরা কিন্তু জিরো সহ লিখেছিলাম, কিন্তু জিরো গুলো কিন্তু সামনে নেই। এটা আমরা শিখবো যে জিরো কিভাবে থাকবে, বা আমরা যেটা চাই সেটা কিভাবে রাখা যায়। তো আমরা চাচ্ছি যে নাম আর মোবাইল নাম্বার এইটার মাঝখানে আর একটা কলাম নিতে হবে, ফাঁকা জায়গা নিয়ে সেইখানে আমরা অন্য কিছু লিখবো, ধরেন অ্যাড্রেস লিখবো।
তো এখন আমরা কিন্তু অনেক সময় কি করতে পারি, আমরা কিন্তু এই কাজটাকে মোবাইল নাম্বারের ঘরটাকে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করার পরে জাস্ট এরকম চেপে ধরে নিচের দিকে যাচ্ছি, রাইট বাটনে ক্লিক করে কাট করে নিয়ে পাশের ডি কলামের এই রোতে ক্লিক রেখে আমরা পেস্ট করে দিতে পারি, তাহলে এটা কিন্তু কেটে পরের ঘরে চলে গেছে, মানে এখানে একটা ফাঁকা জায়গা হয়ে গেছে। এভাবে আমরা করতে পারবো। তবে সঠিক নিয়ম হচ্ছে যদি আমরা কলাম ইনসার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি কি সি কলামের আগে একটা ঘর তৈরি করতে, মানে কলাম তৈরি করতে। তো সির পরে ক্লিক দেবো, নিচে না, সির উপরে রাইট বাটনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করতে পারি, একটা সুন্দর করে ঘর তৈরি হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনডু করে আগের মতো করা যেতে পারে। এখন আমি আবার সিতে গেলাম, ঠিক উপরে আমরা কিন্তু হোমে আসি। এটা কিন্তু ইন্টারফেসটা অনেকটা ওয়ার্ডের মতোই দেখতে, লেখা ছোট বড় করা, বোল্ড করা, ইতালিক করা, লেখাগুলো বিভিন্ন পজিশনে ঘরের মধ্যে সাজানো। ঠিক আছে, এরকম অনেক কিছুই কিন্তু ওয়ার্ডের সাথেই সম্পর্কিত বা ওয়ার্ডের মতোই। তো দেখেন এখানে একটু সামনের দিকে একটা ইনসার্ট বলে একটা ঘর আছে, এই ইনসার্টে যদি একটা জাস্ট ক্লিক করে উপরে, জাস্ট উপরে, তাহলে সরাসরি একটা ঘর আসে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা ঘরটা নিয়ে আসতে পারলাম। এইখানে আমরা লিখলাম অ্যাড্রেস ADD, ছোট করে অ্যাড্রেস লিখলাম। ধরুন এখানে লিখলাম বুধাটা, এখানে লিখলাম সাতক্ষীরা। এখন যদি মনে হয় যে আমরা এই সিটা যে নিয়ে আসলাম বা নামের ঘরটা বা যে কোনো একটা কলাম, এক কথায় কলাম আমরা ডিলিট করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, সেই কলামে ক্লিক রাখতে পারি। ভিতরে ছোট ছোট এগুলো সেল, আমরা সেলে থাকবো না, আমরা টোটাল কলাম যদি ডিলিট করতে চাই, তাহলে কলাম মানে তো ABCD, এই কলামের পরে মাউস রাখলাম, রেখে আমরা চাইলে এই যে ইনসার্টের পাশে হোমের, হোমের ভিতরেই কিন্তু ইনসার্টের পাশে, ঠিক আছে, এইখানটায় এই যে ডিলিট অপশন আছে ইনসার্টের ঠিক পাশে, আমরা কিন্তু চাইলে কি করতে পারি, এই ডিলিটের পরে একটা ক্লিক করতে পারি, আমাদের সেটাতে ক্লিক থাকবে ডিতে বা সিতে, যেটা ক্লিক মানে ডিলিট করতে চাই সেটাতে, এবং আমরা ডিলিটের পরে একটা ক্লিক করলাম মানে টোটাল ডি কলাম থেকে গেল, কিন্তু ওই কলামের সোজাসুজি যতগুলো লেখা থাকবে কোনোটাই আর থাকবে না। আশা করি বুঝতেছি। সি কলাম যদি ডিলিট করতে চাই, তাহলে ডিলিট অপশনে একটা ক্লিক করলে এটা চলে যাবে। আবার যদি মাউস দিয়ে করতাম, সির পরে রাইট বাটনে ক্লিক করে ডিলিট অপশন চাপলে চলে যেত, আর কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করে এগুলো ফিরে আনতে পারতাম। এখন এখানে 1 2 আর উপরে যে এই যে লেখা আছে এই মেনুটা মিলিয়ে 3টা রো এখানে আমরা রেডি করেছি। সো যদি মনে করি এখান থেকে এই মাঝখানেরটা মানে সাইফুল লেখা যেটা আছে এই টোটাল রোটা থাকবে না, আমরা কিন্তু এই সোজাসুজি সবগুলো ঘর সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপতে পারি, সেই ক্ষেত্রে লেখাগুলো ডিলিট হয়ে গেছে, আর একজনের নাম আমরা এখানে লিখতে পারবো এখন। কিন্তু সমস্যা হয়েছে কি, এই কলামটা কিন্তু ফাঁকা রয়ে গেছে। হয়তো আমি চাচ্ছি ইমরানটা প্রথমেই থাকবে, ওই প্রথম যেটা ছিল ওই টোটালটা কলামটা থাকবে না, রিমুভ করে দেবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, আমরা আগের মতো করে যেরকম কলামের উপরে ক্লিক করেছিলাম, এখন রোটাতে ক্লিক করলাম, রোর উপরে, এবং আমরা রাইট বাটনে ক্লিক করে ডিলিট চাপলে এটা বন্ধ হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেডে ফিরে আনলাম, থ্রিতে ক্লিক করে উপরের থেকে আমরা ডিলিট চাপলে এটা চলে যাবে। এইভাবে আমরা একটা কলাম অথবা রো নতুন করে সংযোজন করতে পারি এবং ডিলিট করতে পারি। আচ্ছা, আর আমরা এখন যেটা দেখবো তা হচ্ছে আমরা তাহলে নতুন কলাম কিভাবে আনতে হবে, রো কিভাবে আনতে পারবো সেটা দেখেছি, এবং কলাম অথবা রো ছোট বড় করা এগুলো আমরা দেখলাম। তো এখন সেভ কিভাবে করতে হয়, সেভ নিয়ে একটু কথা বলে দিই। সেভ, ধরেন এই যে জিনিসটা আমি লিখেছি, যে ডকুমেন্টটা আমি তৈরি করেছি যেমনই হোক, এটাকে আমি সেভ রাখতে চাই। মনে রাখবেন অফলাইনে ওয়ার্ডে এক্সেলের মধ্যে আছি আমরা, আমরা কিন্তু অনলাইনে নেই। এজন্য আমরা এটা প্রথম লেখার আগে, এটা যখন শুরু করেছিলাম সাদা একটা এক্সেল শিট যখন ছিল, সেই অবস্থায় আমরা এই পাশে একদম উপরে বাম দিকে উপরে এটা হচ্ছে হোম বাটন এক্সেলের, বা মেন মেনু বলতে পারেন। এখান থেকে আপনাদের গতকাল নিশ্চয় মনে আছে গতকালের ক্লাস থেকে, যে সেভে প্রথমবার ক্লিক করলেও আসলে সেভ অ্যাস এই কথাটা আসে। ঠিক আছে, কারণ এটা এখন একবারও সেভ করা হয়নি, এবং সেভ করতে গেলে একটা নাম দিতে হয় নামের ঘরে, এবং আমরা কোথায় সেভ দেবো একটা লোকেশন দেখা দিতে হয়, যে ডেস্কটপ নাকি ডকুমেন্ট নাকি ডাউনলোড, কোথায় সেভ দেবো সেটা বলে দিতে হয়, এবং তারপর সেভ দিলে এটা সেভ হয়ে যায়। তো আমরা যদি সেভ অ্যাসেও যাই প্রথমে, তাও তো সেভ অ্যাস অপশনটা আসলো এবং একই রকমের অপশনটা আমরা দেখতে পাচ্ছি। আবার শুধু কন্ট্রোল এস অথবা মেনু থেকে সেভে গেলেও প্রথমবারের জন্য এরকম একটা পপ আপ মেনু বা একটা পেজ আসে, এবং সেভ অ্যাসই লেখা থাকে। সো আমরা ডেস্কটপে এইখানে নামের ঘরে একটা নাম দেব, একটা নাম দিলাম যে এটা হলো জাস্ট প্র্যাকটিস
প্র্যাকটিস লিখেছি এবং এটা ডেস্কটপে সেভ দেবো বলে ডেস্কটপের এই লেখার পরে ক্লিক রেখে সেভে ক্লিক করলাম। এখন আমরা যদি একটু খেয়াল করতাম তাহলে দেখতে পেতাম যে এটা ঠিক উপরে যে টাইটেল বারটা যেখানে থাকে, যে নামে সেভ করেছি সেই নামটা এখন এখানে দেখাচ্ছে। এবং আমরা এখন এখানে যদি আরো কিছু কথা লিখতে চাই, এরকম করে আমরা যদি আরো কিছু কথা লিখতে চাই, SAI একটা নাম লিখলাম আবার। তো আমরা এই যে লিখতেছি না, একটুক্ষণ করে লিখবো এবং কন্ট্রোল S প্রেস করব, কন্ট্রোল S। কিন্তু এখন কন্ট্রোল S দিলাম, আগের মতো ঘর আসলো না। কারণটা হচ্ছে অলরেডি এটা প্রথমবারে সেভ করে নিয়েছি এবং ওই ডকুমেন্টের মধ্যে একের পর এক এগুলো সেভ হতেই থাকবে। ঠিক আছে? যদি কেউ মনে করে না আমার আগে তো ডেস্কটপে ছিল, এটা লেখা একদম শেষ হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, আমি এটা এখন চাচ্ছি না ডেস্কটপে থাকুক, আমি চাচ্ছি নামটাও চেঞ্জ করে ফাইনাল একটা নাম দিয়ে সেভ করব, নতুন একটা লোকেশনে। সো আমরা এখন এই ফাইনালে এখানে যাব, মানে এখানে মেনুতে যাব, মেন মেনু, মেগা মেনু, এবং তখন শুধু সেভ দিলে কিন্তু কিছু আসবে না। সো আমরা নাম সহ লোকেশন দিয়ে নতুন জায়গায় নতুন করে সেভ করতে গেলে সেভ অ্যাসে যেতে হয়, সেইখানে আমরা যাব। সেভ অ্যাস গেলেই আমরা কিন্তু একটা কি পাবো, একটা ওই আগের মতো পেজ পাবো। তখন হয়তো ডেস্কটপে ক্লিক না করে আমরা ডকুমেন্টসে ক্লিক করতে পারি, তার মানে ডকুমেন্টসে সেভ হবে। তখন এর নামটা চেঞ্জ করে আমাদের এখানে প্র্যাকটিস না দিয়ে আমরা হয়তো অন্য কোনো নামে সেভ রাখতে পারি। এবং ফাইনালি এখন যদি সেভ করি আর তারপরও যদি এখানে কিছু লিখতে থাকি, তাহলে দেখা যাবে যে এখানে দেখা যাবে যে আমরা লিখতে পারছি। এবং কন্ট্রোল S যদি আমরা দেই, কন্ট্রোল S, তাও নতুন করে কোনো অপশন আসলো না এবং উপরে কিন্তু এখন লেখা আছে এক্সেল। তার মানে এটা আলাদা জায়গায় সেভ হচ্ছে। আমি যদি ডেস্কটপে যেটা প্রথম সেভ করেছিলাম সেটা খুঁজে, এই যে প্র্যাকটিস, এটা যদি একটা অন করি, অন ডবল ক্লিক করে অন করলাম, যখন এটা পুরোপুরি ওই পেজটা অন হবে তখন উপরে প্র্যাকটিসই লেখা আছে। এবং তখন দেখেন 1 2 3, মানে আগে যে পর্যন্ত সেভ দেওয়া ছিল কন্ট্রোল S দিয়ে ততটুকুই আছে। এবং লাস্টে যেটা ভিতরে ডকুমেন্টের ভিতরে সেভ করেছি, যেটা নাম দেওয়া হয়েছে এক্সেল, ওটা কিন্তু ঠিকই এই সামনে দেখেন 4টা সহ সেভ আছে। এটা যদি আমরা কেটে দিই, কন্ট্রোল S দিয়েছি এবং ফাইনালি এটা ক্লোজ করে দিলাম, আমরা আমাদের দিস পিসি বা কম্পিউটার নামের আইকনে ডেস্কটপ থেকে ডবল ক্লিক করে ওপেন করতেছি। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভ, যে পার্টিশনটা থাকে সেই লেভেলটা আমরা অন করার জন্য এটা দেখতে পাই, দেখতে মানে ওপেন করতে পারি। জাস্ট দিস পিসি এখানেও ক্লিক করলে আপনি নিচের থেকে টেনে দেখতে পারবেন। আবার আপনি এমনিতেই এই পাশের থেকে নিচের দিকে টানলে দেখতে পেতেন। তো যাই হোক, আমি এখান থেকেও মানে ডকুমেন্টে ক্লিক করতে পারি, আবার এই পাশেও ডকুমেন্টে ক্লিক করতে পারি, একই কাজ করবে। জাস্ট ক্লিক করলাম, অনেকগুলো প্রোফাইল এখানে আছে এবং অনেক কিছু সেভ আছে। তার মধ্যে আমার ফাইলটা, এখন সেভ করা ফাইলটা এইটা। জাস্ট ডবল ক্লিক করেছি, ডবল ক্লিক করে দেখতে পাবো ওপেন যদি হয় তাহলে লাস্টে যে 4 জনের নাম লিখেছিলাম সেই পর্যন্ত সেভ রয়েছে। আশা করতেছি সেভ আর সেভ অ্যাস নিয়ে কারো সমস্যা থাকবে না। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়টা ভালোভাবে বোঝার জন্য। তো আমাদের সিলেবাসটা আবার ওপেন করেছি, আমরা এখন পেজ ভিউ দেখব। পেজটাকে জুম করা, শীট বৃদ্ধি করা, ডিলিট করা, শীটের রিনেম করা। তো চলুন দেখে আসি। পেজ ভিউ হচ্ছে আমাদের এক্সেলের পেজটা আসলে কিভাবে ভিউ করব সেটা। আমি যদি কন্ট্রোল ধরে চাকা ঘুরাই, একদিকে ঘোরালে পেজটা ছোট হতে থাকবে, মানে ঘরগুলো ছোট হয়ে জুম ইন হচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। আর একদিকে যদি মানে ঘোরাতে থাকি, কন্ট্রোল চাপা আছে আমার এক হাতে, আর এক হাতে আমার মাউসের চাকাটা আমি ঘোরাচ্ছি, উপরের দিকে দিচ্ছি, এটা বড় হচ্ছে। এইটার মানে হচ্ছে জুম বড় করে দিয়েছি। এবং এটা এটা এখন আমি বড়ভাবে দেখতেও পাচ্ছি। ছোট যদি করি দেখা যাবে ছোট হতে হতে অনেক ছোট হয়ে গেল, কিন্তু ঘরের কোনো শেষ আমরা খুঁজে পাচ্ছি না। তার মানে এইভাবে শেষটা খুঁজে পাওয়া যায় না। তাহলে এটা আমরা যেটুকু লিখবো পাশাপাশি, ওয়ার্ডে যেরকম আমরা একটা ওয়ার্ডে লিখলে নির্দিষ্ট একটা জায়গা পেজের মধ্যে দেখায়, চারপাশে একটা মার্জিন ফাঁকা থাকে, সুতরাং কতটুকু লেখা পেজের মধ্যে ধরতেছে বা প্রিন্ট করলে বের হবে সেরকম একটা বিষয় কিন্তু আমরা আগের থেকে বুঝতে পারি। কিন্তু এক্সেলে কিন্তু পাশাপাশি পাশাপাশি অনেক দূর পর্যন্ত আমরা লিখতে পারবো, এইভাবে এটা তৈরি। সো এখানে একটু পেজ ভিউ এর বিষয়টা আমাদের একটু দেখতে হয়। তা হচ্ছে পেজ ভিউ এর জন্য এই যে নিচে, এইখানে নিচে দেখেন ডান দিকে 3টা অপশন আছে। প্রথম অপশনটা আমরা ক্লিক আছে একদম নিচে। আচ্ছা, আমি আমার পেজটাকে একটু ছোট করে নিয়েছি যাতে ভালোভাবে বোঝাতে পারি। এইখানে দেখেন 3টা অপশন আছে।
প্রথমটা অপশনে ক্লিক আছে, এবং প্রথমটা যদি আমরা একটু দেখি, আমরা এই ভিউটা থেকে বুঝতে পারবো এখানে ঘর ঘর আঁকানো আছে নর্মাল পর্যায়ে, মানে সেল অবস্থায় দেখাবে আমাদের। আর দ্বিতীয়টা হচ্ছে পেজ লেআউট, মানে পেজের মতো করে দেখাবে। আর শেষেরটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, মানে যেগুলো লিখেছি কয়টা পেজে এটা ধরবে, কয়টা পেজে চলে গেছে, পেজ নাম্বার সহ আমরা দেখতে পাবো। এটা হচ্ছে পেজ ভিউ করার অপশন। সো আমি যদি মাঝখানটায় ক্লিক করি, মাঝখানটা যখন আমি ক্লিক করেছি এবং একটু বড় করে দিই আবারও, আচ্ছা মাঝখানের ওই পেজ লেআউটে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এরকম একটা পেজ আকারে দেখাচ্ছে। এখান থেকে পেজ আকারে দেখাচ্ছে। আপাতত যেভাবে দেখাচ্ছে তা হচ্ছে এই এ বি সি ডি ই এফ জি এই পর্যন্ত একটা পেজের মধ্যে ধরে গেছে এই কলামগুলা। পরবর্তীতে আমি যদি নিচে এরকম স্ক্রল করে এরকম ডান দিকে সরে নিয়ে যাই, দেখবো এইচ আই জে কে এল এম এন এরকম করে কয়েকটা কলাম আর দ্বিতীয় পেজে ধরে গেছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখনো এখানে পেজ নাম্বার এটা কি এক না এটা কি দুই এরকম কিন্তু লেখা অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। সেটার জন্য আমরা কি করতে পারি, আমাদের 3 নম্বর যে অপশন ছিল পেজ ভিউ করার, পেজ ব্রেক মোড, এখানে এসে ওকে যদি করি, তাহলে আমরা কিন্তু কি দেখতে পাবো, আমরা কিন্তু এই পেজের এইটুকু পরিমাণ পেজ এক দেখেন যতটুকু লেখা থাকবে, যদি লেখা থাকতো সেই লেখাটুকু এখানে দেখা যেত, এবং তার তলায় পেজ এক পেজ দুই এরকম লেখা দেওয়া থাকবে। তা আমরা যেহেতু বাইরের কাজ করার সময় এগুলোকে প্রিন্ট আমরা দেব না, আমরা শুধু শিট তৈরি করে দিলেই হবে। তবে সবার কথা মাথায় রেখে আমরা যারা ক্লাস করতেছি অনেক সময় নিজেদের প্রয়োজন হতে পারে, অফিসের কাজের জন্য প্রয়োজন হতে পারে, তাই একটু বিস্তারিত জানার চেষ্টা করতেছি, যাতে করে এক্সেল সম্পর্কে মোটামুটি একটা ভালো আমাদের ধারণা হয়ে যায়। তো আমরা আবার এটাকে নর্মাল মোডে ফিরে আনতেছি, জাস্ট প্রথম অপশনটা তলায় এটা দিলেই কিন্তু কি হবে, সুন্দর করে যেরকম ঘর ঘরওয়ালা একটা পেজ, তার শেষ নেই অপরন্ত জায়গা, সেরকম অবস্থায় আমরা আবার এটাকে নিয়ে আসতে পারলাম। আচ্ছা, তো আমরা কিন্তু কি দেখলাম যে পেজ ভিউটা দেখলাম, সাথে কন্ট্রোল ধরে চাকা ঘুরিয়ে মাউসের এটাকে জুম করে বড় অথবা ছোট করতে পারলাম। এবং আমাদের শীটে আজ যা ছিল তা হচ্ছে শীট বৃদ্ধি করা, ডিলেটও করে দেয় এবং সেটা রিনেম করে রাখা। তো এটা থেকে তলায় দেখেন, এখানে একটু দেখলে বুঝতে পারবেন আপনাদের কম্পিউটার নিচে, এটা হচ্ছে শীট এক, শীট দুই, শীট তিন। ধরেন এই এক্সেলটা একটা বই, বড় একটা রেজিস্টার খাতা ধরেন, এবং সে খাতার প্রথম পাতা হচ্ছে শীট এক, দ্বিতীয় পাতা হচ্ছে শীট দুই, তৃতীয় পাতা হচ্ছে শীট তিন। যদি এই অপশনগুলো না থাকতো, তাহলে ধরেন আপনি একটা স্কুলের কর্মচারীদের একটা নামের তালিকা তৈরি করতেছেন, তাহলে এক্সেলটা ওপেন করে নিয়ে তাদের সিরিয়াল নাম্বার, নাম, তাদের পদবি, তাদের জন্ম তারিখ, তাদের মোবাইল নাম্বার, তাদের ঠিকানা, এরকম অনেক কিছু লিখে এন্ট্রি করে এটাকে সেভ দিয়ে কেটে দিতেন। কারণ নিচে তো শিট নেই, বা নিচে নিচে লিখতেন অনেক তলায়, যে সেটা দেখতে হয়তো ভালো লাগতো না, অগোছালো মনে হতো। তারপর আবার নতুন করে এক্সেল ওপেন করে তারপরে সেইখানে হয়তো তাদের বেতনের একটা শিট তৈরি করতেন, সেটা শেষ হয়ে গেলে সেভ করে কেটে দিতেন। আবার নতুন একটা এক্সেল, নতুন ডকুমেন্ট ওপেন করে নিয়ে সেইখানে হয়তো ছাত্রছাত্রীদের সকল তথ্য এন্ট্রি করতেন। বাট এই নিচে শিট নামের অপশন থাকার কারণে আমরা একই ডকুমেন্টের ভিতরে শিট অনে বেশ কিছু তথ্য রাখতে পারি, শিট টু ওপেন করে আবার অন্য তথ্য রাখতে পারি। ধরেন প্রথমটাতে এটা রয়েছে আমার একটা নেম লিস্ট, ঠিক সেটা নামের লিস্ট। দ্বিতীয় শিটে ক্লিক করেছি, সেখানেও এরকম ঘর ওপেন হয়ে গেল, এটা মনে করেন ইনকাম, ইনকাম লিস্ট, একটা পজিশনে ইনকামের সব তথ্য এর মধ্যে তলায় তলায় আমরা এন্ট্রি করতে পারবো। শীট থ্রিতে আমরা চাইলে যত কস্ট আছে মানে খরচ আছে সেই লিস্ট আমরা এখানে তৈরি করতে পারলাম। তো দেখেন এখন যদি কন্ট্রোল এস একবারই চাপি, যদি একটা টোটাল ওয়ার্ক বুক বা একটা খাতা হিসেবে ধরেছি এটাকে রেজিস্টার খাতা, তার আন্ডারে এই পাতাগুলো আছে মানে কি ওই খাতার মধ্যে একবারে থেকে গেল, মানে কি একবার কন্ট্রোল এস দিলেই শীট গুলো সহ একবারে সেভ হয়ে যাবে। আশা করতেছি শীট সম্পর্কে বুঝেছি। কিন্তু কোন শীটে যে কি রেখেছি শীটে ক্লিক করার পরে তাই সেটা ওপেন হবে, সামনে আসে। তাই আমরা আমাদের সুবিধার জন্য প্রত্যেকটা শীটের পরে মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে আমরা রিনেম নামের অপশন থেকে একটা নাম লিখতে পারি, যেটা হচ্ছে নেম লিস্ট। এবং দ্বিতীয় শীটের পরে মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে রিনেম থেকে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে ইনকাম লিস্ট। এবং লাস্ট অন যেটা আছে সেটাতে এসে আমরা এখানে এসে আমরা যদি রিনেম করি রিনেম, এবং যদি লিখি যে এটা হচ্ছে আমাদের কস্ট লিস্ট,
কস্ট লিস্ট। তাহলে আমরা কিন্তু ওপেন করার আগেই বা আমাদের শিটটা কাউকে যদি আমরা প্রদান করি, তারা কিন্তু তলার দিকে তাকালে বুঝতেই পারবে যে এখানে আলাদা আলাদা 3 ধরনের ডাটা দেওয়া আছে, 3টা শিট আছে। তো কথা হচ্ছে এখানে 3টা দেওয়া থাকে স্বাভাবিক। আমার জন্য আরেকটা যদি প্রয়োজন হয় অন্য একটা তথ্য এটার মধ্যে এন্ট্রি করে রাখতে, এই রিলেটেড, এই অফিস রিলেটেড, সো আমরা তখন এই সামনে ওই শিটগুলোর সামনে একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে নিউ একটা ওয়ার্কশিট নেওয়ার জন্য, শিট নেওয়ার জন্য। সো আমরা যদি এটার উপর একটা ক্লিক করি, সাথে সাথে শিট অন বলে আরেকটা নতুন শিট আসলো। আগেরগুলো এই একটা, এই দ্বিতীয়, এই তৃতীয় এবং এটা হলো চতুর্থ। সো এটাকে আমরা চাইলে রিনেম করে অন্য একটা কিছু রেখেছি, যেমন আদার লিখে রাখতে পারি যে অন্য তথ্য আছে, এবং সেইটার ভিতরে আমরা এখানে এই শিটটার ভিতরে আমরা আদার যে তথ্যগুলো আমাদের দরকার হয়তো সেগুলো আমরা এন্ট্রি করে রাখতে পারতাম। আশা করতেছি শিট নিয়ে আমরা বুঝতে পেরেছি। এবং কোনো শিট না প্রয়োজন হলে রাইট বাটনে ক্লিক করে ডিলেট থেকে আমরা সেটাকে ডিলিট করে দিতে পারি। তাহলে আমার এখন আবার 3টা শিট আছে, আমরা চাইলে আরেকটা ডিলিট করে দিতে পারি। বাস এইভাবে শিটগুলো ডিলিট করতে হয়। তাহলে শিটের রাইট বাটনে ক্লিক করে এটাকে প্রোটেক্ট শিট, মানে শিটগুলো আমরা লক দিতে পারি। তা আমাদের এখন খুব একটা লাগছে না, আমাদের ডাটা এন্ট্রির জন্য আমরা একটু শিখতেছি, সাথে অফিসিয়াল কাজও হয়ে যাচ্ছে, এটাতে আমরা যাচ্ছি না। আমরা ট্যাব কালার থেকে একটা কালার দিয়ে রাখতে পারি, অন্যটাতে রাইট বাটনে ক্লিক করে সেখান থেকেও একটা কালার আমরা করে রাখতে পারি, একটু সৌন্দর্য বৃদ্ধি হলো এই আর কি। তো এই ছিল আমাদের দ্বিতীয় টপিক নিয়ে কথা বলার মতো, মানে পেজ ভিউ করা, পেজ জুম করে ছোট বড় করা, শিট বৃদ্ধি করা, শিট পুরো মানে প্রয়োজন না হলে ডিলিট করা, শিটগুলো রিনেম করে দেয়া। এছাড়া আমাদের সবসময় যেগুলো এডিটিং এর পার্ট সবসময় লাগে, তা হচ্ছে একটা লেখা এক জায়গায় আছে, ওইটা অন্য জায়গায় প্রয়োজন হবে, তখন আমরা কপি করতে পারি, আমরা কাট করে নিয়ে সরাসরি অন্য জায়গায় বসায় দিতে পারি। এবং বসাতে গেলে আমাদের পেস্ট অপশন লাগে। তো ফন্ট বাংলা ইংরেজি লেখার প্রয়োজন হতে পারে, ফন্ট স্টাইল চেঞ্জ করে সুন্দর একটা ইন্টারফেস বা ডিজাইন আমরা তৈরি করতে পারি। এই জিনিসগুলো আমরা এখন একটু দেখে নেব। প্রথমে কপি জিনিসটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ধরেন এখানে ইমরান নামটা লেখা আছে, এই নামটা আমার নিচেও লাগবে এইখানটায়। সো ইমরান নামের এই ঘরটাতে জাস্ট ক্লিক করবেন, এটা ডবল ক্লিক করে মানে এটাকে সিলেক্ট করার দরকার নেই এক্সেলে, জাস্ট ওই সেলের উপরে একটা ক্লিক, সেলটার উপরে একটা ক্লিক, এবং সেলটা যা সিলেক্ট হয়েছে বা হয়েছে কিনা আপনি খেয়াল করবেন। এখন রাইট বাটনে ক্লিক করে কপি করলে কপি হয়, আবার হোমের মধ্যে উপরে কপিতে ক্লিক করলে কপি হয়, আবার কিবোর্ড দিয়ে কন্ট্রোল+C একবারে চাপলেও কপি হয়। এটা অন্য জায়গায় গিয়ে যদি বসাতে চান, তাহলে কন্ট্রোল+V দিলেও পেস্ট হবে, আবার মাউসের রাইট বাটনের অপশন পেস্ট থেকে পেস্ট করে পেস্ট হবে, আবার এই হোমের ভিতরে এইখানে পেস্টে ক্লিক করলেও পেস্ট হবে। এইভাবে আমরা কপি করা জিনিস অন্য জায়গায় বসাতে পারি। এখন আমি যদি এই কথাটাকে আবার কাট করতে চাই, তাহলে এটাকে রাইট বাটনে ক্লিক করে কাট নিতে পারি, অথবা হোমের এইখানে মেনুর থেকে কাট অপশন ব্যবহার করতে পারি, অথবা কিবোর্ড দিয়ে কন্ট্রোল+X একবারে চাপতে পারি, কন্ট্রোল+X, এবং অন্য একটা জায়গায় গিয়ে মাউসটা রেখে কন্ট্রোল+V দিয়ে আমরা এটাকে পেস্ট করতে পারি। এই ছিল আমাদের কাট কপি পেস্ট। এখন আমরা দেখব যে ফন্ট সেটা আবার কি, এবং সেই জিনিসটা কিভাবে ছোট বড় করে সাইজ করতে হয়, এবং কালার করা আর ব্যাকগ্রাউন্ড কালার পাল্টানো, আর লেখাগুলো ওই ঘরগুলোর ভিতরে ডান দিকে বাম দিকে মাঝখানে বিভিন্ন পজিশনে রাখতে কিভাবে পারবো সেটা আমরা দেখতেছি। সো আমরা যদি এই একটা কলামকে একটু বড় করে দেখি, দেখতে পাচ্ছি বি কলামে আমি যা লিখেছি, ধরেন নেম লিখেছি, নেম, এই নেম কথাটা কিন্তু এই ঘরটার বাম দিকে আছে। আমরা উপরে যদি খেয়াল করি এইখানে এটা ডান বাম বিভিন্ন পজিশন চেঞ্জ করার জায়গা আমরা পেয়ে গেছি, অপশনগুলো আর কি, টুলসগুলো। ঠিক আছে, যেহেতু প্রথম দিনের আমরা ওয়ার্ডের ক্লাসে এই উপরের মেনুগুলো নিয়ে একটু কথা বলেছিলাম, আর ওই মেনু আর এই মেনু অনেকটা একই রকম, সেজন্য আমরা সেটা নিয়ে বেশি কথা কিন্তু বৃদ্ধি করিনি, যে ইনসার্ট, পেজ লেআউট বা হোম এগুলো এক একটা মেনু, এবং এই মেনুর আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো এক একটা টুলস বা অপশন। আর এটা হচ্ছে একটা মেগা মেনু, যেখানে সব থেকে বড় বড় কাজগুলো, আমাদের প্রয়োজনীয় কাজগুলো করা যায় এখান থেকে, যেমন প্রিন্ট করা, প্রিন্ট কেমন হবে সেটার প্রিভিউ দেখা, সেভ করা, আগে কাজ করা আছে সেভ করা আছে এমন ডকুমেন্ট ওপেন থেকে ক্লিক করে ওপেন করে নিয়ে আসা, এবং নতুন একটা ডকুমেন্ট সামনে নিয়ে আসা, মানে নিউ ডকুমেন্ট। তো এই জন্য আমরা এই কথাগুলো বলে নিই, আপাতত কথা হচ্ছিল হোমের ভিতরে লেখার পজিশনকে আমরা ওই ঘরের ভিতরে সাজানোর বিষয়ে কথা হচ্ছিল। ঠিক আছে, এখন যদি এটা আরে একটু বড় করি, রো, দেখতে পাবো এটা কিন্তু ঠিকই ডান দিক আর বাম দিক থেকে মাঝখান বরাবর আছে, কিন্তু টপ
মানে উপর এবং নিচের দিক থেকে এটা মাঝখানে নেই, নিচের দিকে আছে। সো আমাদের কিন্তু এক্সেলে এই টেক্সট লাইনের ভিতরে উপরেও অপশন দেওয়া আছে। এই মাঝখানেরটা মানে সেন্টার, মানে উপর নিচের থেকে সেন্টার, আর নিচেরটা হচ্ছে ডান দিক বাম দিক থেকে সেন্টার। সো আমরা বুঝতে পারলাম যে এই অপশনগুলো ব্যবহার করে আমরা লেখাগুলোকে ঘরের ভিতরে প্রয়োজন অনুসারে সাজিয়ে রাখতে পারবো, টেক্সট অ্যালাইন করতে পারবো। আচ্ছা, তো আমরা তাহলে লেখা সাজানো দেখলাম। ফন্ট নিয়ে একটু কথা বলে দিই। ধরেন এই লেখাটা তো ইংরেজিতে লেখা আছে, আমরা এই ঘরটায় যদি যাই, আমরা একটু জুম করে বরং দেখার চেষ্টা করি। এই যে ক্যালিবারি লেখা আছে আর ছোটটা তীর চিহ্ন আছে। এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো ফন্ট আমি দেখতে পাচ্ছি। সবগুলো ইংরেজি, আবার অনেকগুলো বাংলাও আছে। তো আমরা যদি অন্য একটা ইংরেজি ফন্টে ক্লিক করি, অন্যরকম স্টাইল দেখা যাচ্ছে এরকম দেখে, তাহলে আমাদের আগে লেখা নর্মাল লেখাটা দেখেন এখন অন্যরকম দেখাচ্ছে। আমি যদি আবার এইটার মধ্যে ক্লিক করে অন্য একটা জায়গায় ক্লিক করি, তাহলে সেই লেখার যে ফন্ট স্টাইল সেরকম পেয়ে যাবে। এইটা হলো ফন্ট, মানে লেখার স্টাইল। যে বাংলায় নেবেন না ইংরেজি নেবেন, কিংবা ইংরেজিতে নেবেন কিন্তু লেখাগুলো একটু অন্যরকম স্টাইলে দেখা যাবে, সেই কাজগুলো আমরা ফন্ট থেকে করে থাকি। আর তার পাশে রয়েছে ফন্টের সাইজ। কোনো লেখাকে যদি বড় ছোট করতে চাই তাহলে সেই ঘরগুলোকে এরকম ভাবে সিলেক্ট করে ধরে, অথবা সরাসরি একটা ঘরে একটা ক্লিক থাকে, আমরা যদি এই সাইজের ঘর থেকে বড় অ্যামাউন্ট নেই তাহলে এটা বড়, এবং যদি ছোট অ্যামাউন্ট নেই তাহলে এটা ছোট। এবং এই বড় ইয়েতে চাপ দিলে লেখা বড় হচ্ছে, আর ছোট এতে চাপ দিলে লেখা ছোট হচ্ছে। তো আমরা এগুলো ভালোভাবে বুঝলাম, এগুলো আমাদের সবসময় কাজে লাগবে এডিটিং করার জন্য। এখন আমাদের লেখা, তাহলে আমরা ফন্ট বুঝেছি, লেখার সাইজ ছোট বড় করার সিস্টেম বুঝলাম, লেখার কালার করা, ব্যাকগ্রাউন্ড পাল্টানো, আর লেখার পজিশন অলরেডি আমরা বুঝে ফেলেছি। কালার করাটা আমরা দেখে আসি। আমরা গত ক্লাসে শিখেছি যে এ বি সি ডি এসব হচ্ছে, এই যে এ লেখা মানে ফন্টের কাজ করা বোঝাচ্ছে। তো দেখেন এইখানটায় এই যে ইয়ে লেখার তলায় একটা কালার সংকেত দেওয়া আছে, ফন্ট কালার। তার মানে কোনো একটা লেখা জাস্ট এরকম একটা ক্লিক করবেন ঘরে, এরকম সিলেক্ট করে চেপে ধরার দরকার নেই, জাস্ট ক্লিক এক্সেলে। বা আমি যদি চারটা তো এরকম সিলেক্ট করে ধরি তো শুধু সিলেক্ট করবে, কিন্তু লেখা এরকম সিঙ্গেল ভাবে সিলেক্ট করব না, শুধু ঘরগুলোকে সিলেক্ট করব, সেলগুলোকে করে আমরা যদি ইয়ে আঁকানো বাটন যার তলায় কালার সংকেত দেওয়া আছে ওইখান থেকে একটা কালার অ্যাপ্লাই করি, তাহলে লেখার কালার চেঞ্জ হবে। আবার উপরে যে মেনুটা আছে এই মেনুটাকে সুন্দর করার জন্য আমরা চাইলে এইখানে বালতি মতো আঁকানো আমরা দেখলে বুঝতে পারবো। তো এই যে কালার ঢেলতেছে এরকম একটা টাইপের আইকন দেওয়া আছে, ওইখান থেকে একটা কালার যদি আমরা নেই তাহলে সেই লেখাটার ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কালার আসে। এটা আমাদের ভীষণ কাজে লাগে। আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড করতে পারি, এই একটা লাইনকে আমরা এক ধরনের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এরকম হালকা, আর একটা লাইনকে আমরা আর এক ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে সাজাতে পারি। এরকম করে বিভিন্ন কালার দিয়ে আমরা সাজাতে পারি। ঠিক আছে? তো আমরা এখন কি করব, আমরা এখন কাট কপি পেস্ট করে ফেলেছি, এই কাজগুলো আমরা সব শিখে ফেলেছি ইনশাল্লাহ। এবং লেখাগুলো একটু হাইলাইট করার জন্য বোল্ড মানে গাইমোটা করে দিতে পারি, লেখাগুলো একটু বাঁকা করে দিতে পারি, স্টাইল হয়ে যাবে আর কি, ভালো দেখাবে। আন্ডারলাইন করে কোনো একটা বিশেষ লেখার তলে দাগ আনতে পারি। এবং যে সেল বা ঘরের মধ্যে লেখাগুলো লিখতেছি সেটা তো ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিক বরাবর আছে, ওটাকে আড়াআড়ি ভাবে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরের দিকে এরকম ভাবে লিখে দেওয়ার মতো আমাদের আহ, যে অপশনটা আছে সেটা আমরা এখন শিখবো। তো বোল্ড করা একটু দেখে আসি। কোন একটা লেখা, কোন একটা লেখা যেমন উপরে যে মেনুটা সিরিয়াল নাম্বার, নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এটা তো মেনু। সো এটাকে হাইলাইট করার জন্য আমরা বি নামের অপশনে ক্লিক করতে পারি। এটা আবার কন্ট্রোল আর বি চাপলে বোল্ড হয়, আবার কন্ট্রোল বি চাপলে এটা আনবোল্ড হয়। তো কোনো লেখা যদি মনে করি বাঁকা করব তাহলে আইতে ক্লিক করতে পারি, আই মানে ইতালিক। আবার এখানে ক্লিক করলে এটা নর্মাল হয়ে যায়। এটাও কিবোর্ড দিয়ে কন্ট্রোল আই দিলে ইতালিক মানে বাঁকা হবে, এবং কন্ট্রোল আই আবার প্রেস করলে এটা নর্মাল হবে। কোনো লেখার তলায় যদি আমরা আন্ডারলাইন মানে দাগ আনতে চাই তাহলে ইউতে ক্লিক করতে পারি, তাহলে লেখাগুলো তলায় তলায় দাগগুলো শো করেছে। এবং আমরা আবার ওই লেখা ঘরটাকে সেলটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল ইউ প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আবার কি হবে, লেখার ওই আন্ডারলাইন গুলো আর থাকবে না। তো এইগুলো ছিল আমাদের স্টাইলের সব থেকে কাজে লাগার মতো বিষয়। আমরা এই স্টাইলটা বুঝলাম, সাথে সাথে সেলে কিভাবে আড়াআড়ি এইভাবে লেখা যায় সেটা আমরা জানবো। কোনো একটা সেলের মধ্যে ক্লিক রেখে আমরা যদি কিছু একটা লিখি তাহলে লেখাটা কিন্তু বাম দিক থেকে ডান দিক বরাবর সোজাসুজি লেখাটা আসলো। ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই লেখাটা উপর নিচে হবে।
সো আমরা যদি এটাকে আড়ে একটু বড় করি সেলটা, এই সেলটা বড় করেছি মানে রোটাকে টেনে একটু বড় করে নিয়েছি। তো এটা কি ঠিকই এরকম লম্বা লম্বা মানে উপর থেকে নিচের দিকে গেছে? যায়নি কিন্তু। জাস্ট এই লেখাটা যেভাবে লেখা আছে ওই ঘরের পর জাস্ট একটা ক্লিক রাখবো মাউস দিয়ে, এবং যেখান থেকে আমরা লেখা পজিশন করেছিলাম ডান দিকে বাম দিকে মাঝখানে, ওইটার পাশে এবি লেখা একটা অপশন আছে, টেক্সট রোটেশন এটা আর কি। তো এখানে এসে আমরা কি এখানে দেখলে বুঝতে পারবো কোনটা কেমন। এখানে যেমনটা আঁকানো থাকবে আইকনটা দেওয়া থাকবে, সেই ধরনের অপশনে ক্লিক করে লেখাটা আমার সেরকম দেখাবে। আমি এখান থেকে যদি এরকম দেই তাহলে উপর থেকে নিচে, যদি এটাকে আড়াআড়ি দেয় তাহলে আড়াআড়ি ভাবে এটা কাজ করবে। অনেক বড় বড় শীটে বেশ কিছু অপশনে এরকম লেখার প্রয়োজন হতে পারে, এই কথাটা মাথায় রেখে আমি এটাকে একটু দেখাই দিলাম। আশা করি আমরা এটা উপকৃত, দেখে উপকৃত হব। আচ্ছা, তাহলে আমাদের এই সেকশনটাও শেষ হয়ে গেছে। আমরা এখন লম্বা লেখাকে এক ঘরের মধ্যে কিভাবে আনতে পারবো, যেটার নাম আছে র্যাপ টেক্সট করা, সেটা আমরা শিখব। লম্বা লেখা বলতে আমরা কি বোঝাচ্ছি? ধরেন আমি একটা যদি শীট তৈরি করি, যে সাতক্ষীরা সরকারি কলেজে একটা শীট এরকম ভাবে হয়তো আমরা তৈরি করতেছি। আচ্ছা, এই যে লেখাটা লিখলাম এর তলায় হয়তো ছেলে মেয়েদের রোল নাম্বারের একটা ঘর লিখেছি, তাদের নেম, তাদের ক্লাস, তাদের বাবার নাম, তাদের রোল হচ্ছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাড্রেস, আমরা এরকম লিখলাম। তো বেশ কতগুলো কাজ আমরা করেছি। একটা কথা একটু বলে রাখি, তা হচ্ছে এখানে যে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে না, এটা প্রিন্ট দিলে কোনোদিনও ঘর ঘর বেরোবে না। আমরা বরং মেন মেনু থেকে প্রিন্ট অপশনের সেকশনে আস্তে করে ডান দিকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দিই, তাহলে এটা প্রিন্ট করলে কেমন হবে আমরা এরকম একটা প্রিভিউ দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে এখানে রোল নেম ক্লাস ফাদার বা যা তথ্যগুলো লিখেছি সেগুলো ঠিকই লেখা আছে পাশাপাশি, কিন্তু কোনো লেখার ভিতরে মানে কোনো লেখাগুলো বর্ডার আকারে দেখাচ্ছে না, যে ঘরের যে দাগগুলো ছিল সে দাগগুলো দেখাচ্ছে না। ঠিক আছে, অথচ আমরা সাধারণ পর্যায়ে যখন দেখি তখন কেন জানি মনে হয় সবে দাগ দাগ আছে। তো এখন যদি আমরা এই লেখাগুলোকে ধরে যেটুকু আমরা কাজ করব, এরকম লেখা সহ কয়েকটা ঘরকে সেলকে কলামকে রোকে সিলেক্ট করে ধরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারের ঠিক বাম দিকে বর্ডার নামের অপশন আছে, এখান থেকে বটম বর্ডার দিলে ওই লেখাগুলোর তলায় একটা বর্ডার পড়বে, টপ বর্ডার দিলে লেখার উপরে একটা দাগ মানে বর্ডার আসবে, লেফট বর্ডার দিলে বামে, রাইট বর্ডার দিলে ডানে। কিন্তু আমি চাচ্ছি অল বর্ডার দিতে, যেন পুরো জায়গাটার সবগুলো ঘর ঘর মতো দেখায়, দাগ চলে আসে। আর নো বর্ডার দিলে তো আর কোনো বর্ডার থাকবেই না। সো আমরা অল বর্ডারটাই ব্যবহার করে দেখলাম, এখন দেখতে পাচ্ছি যে এইগুলো কিন্তু ঘর ঘর মতো দেখাচ্ছে, এবং এটা এইভাবে একটা টেবিল ভিউ করাতে হয়। এতক্ষণ শুধু লেখা ছিল, এখন একটা টেবিলের মতো লাগছে এটা। এবং আমরা যদি ফাইনালি এইখানে এসে আমরা প্রিন্ট অপশন থেকে প্রিন্ট প্রিভিউতে আসি, তাহলে দেখতে পাবো এটা কিন্তু এখন ঘর আকারে বা টেবিল আকারে আমাদের সামনে দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা দেখি আসলে কি মিসিং হয়ে গেল। আমরা দেখতেছিলাম লম্বা লেখাকে একটা ঘরের মধ্যে আনতে হবে, ঠিক আছে। ধরেন এই নামের ঘরে আমি একটা নাম লিখলাম, একটা জাস্ট একটা কোন একটা নাম লিখেছি, একটু বড় করার জন্য একটু বড় করে লিখেছি। এখন এই একটা নাম হচ্ছে ছোট, বড়, এবং অন্য নামগুলো ধরেন অনেক ছোট। তো এখন এই বাকিগুলো তো ছোট নাম, আর এই একটা নামের জন্য বড়, মানে লিঙ্ক যখন আমরা কপি করে নিয়ে আসি কপি পেস্টে, তখন কিছু একটা একটা দুটো লিঙ্ক কিন্তু অনেক বড় থাকে, ঠিক আছে। তো এই একটা দুটো লিঙ্কের জন্য ঘরটা কিন্তু চাইলেও অনেক সময় পুরাটাই মানে অনেক বেশি বড় করে নেওয়া যায় না, এমনও একটা সময় থাকতে পারে। হুম। তো ওইটার নাম হচ্ছে র্যাপ টেক্সট, মানে যে এরকম ছোট থাকবে, এরকম ছোট আছে মনে করেন। কিন্তু এখানে দেখেন পুরো নামটা দেখা যাচ্ছে না, কিছুটা হারায় দিত। সি কলামে দেখেন সর্দার নামটা এই সি কলামের ক্লাসের মধ্যে ঢুকে গেছে। তা আমরা এখন কি করতে পারি, আমরা চাচ্ছি কি প্রয়োজনে এইটা এরকম আড়ে বড় হোক, তলায় তলায় বড় হয়ে এটা 2 লাইন হোক, কিন্তু এর মাঝখানে মাউস যদি ক্লিক করে রেখে একটা ইন্টার প্রেস করি তাও কিন্তু 2 লাইন হবে না। তাহলে আমরা বিপদে পড়ে গেছি, এই লেখাটা পরের ঘরে ফলো হয়ে গেছে, চলে গেছে। এখন আমি কি করতে পারি, আমি এটা এটা সুন্দর করে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই লেখাটা উপরে র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এখানে একটা জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করলে লেখা যদি অনেক ছোট মানে ছোট করেও দেন, প্রয়োজনে 3 লাইন হয়ে দেখাবে, কিন্তু আর পরের কলামের মধ্যে যাবে না। আমি যদি নিচের দিকে নিয়ে আসি এরকম করে,
দেখেন এখানে জায়গা বেরিয়েছে, আপনি যদি এটাকে কলামটা আরো ছোট করে দেন, তাই এই ছোট কলমে মানে ঘরটার মধ্যে কিন্তু লেখাটা ধরে গেছে, কিন্তু ওই লেখাটা বড় হওয়া সত্ত্বেও সামনের কোনো কলামে কিন্তু লেখাটা যায়নি। আশা করতেছি আমরা বুঝতে পেরেছি বিষয়টা কি, যে লম্বা একটা লেখা ওই প্রথম যে ঘরে লিখেছি ওই ঘরের মধ্যে ধরায় রাখতে হবে, বাইরে অন্য কোনো সেলের ভিতরে বা কলামের দিকে যাবে না। সেই ক্ষেত্রে সেই লেখাটাকে সিলেক্ট করে উপরে র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এবং কিছু কিছু কম্পিউটারে র্যাপ টেক্সট কথাটা হয়তো পুরোটা দেখা যায় না, কিন্তু এখানে একটা আইকন আছে যেটার প্রথমটা হচ্ছে একটা লেখা, মানে একটা ঘরের মধ্যে থেকে লাইন বাইরে চলে গেছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে দুইটা লাইন ওই ঘরটার মধ্যে ধরে গেছে। এটা হচ্ছে র্যাপ টেক্সট। আশা করতেছি আমি এটা সুন্দরভাবে বোঝাতে পারলাম।